রত্না, শালিনী, প্রিয়া এবং রুমকি চার বোন তাদের দাদা রতনের সঙ্গে বাস করে। আর কিছুদিনের মধ্যেই তাদের দাদা রতন চন্দ্রাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। চন্দ্রার বরাবরই ইচ্ছে ছিল সে গৃহবধূ হয়ে সংসার সামলাবে। অন্যদিকে তার চার ননদ যে যার নিজেদের মতো কাজে ব্যস্ত। রত্না, শালিনী এবং প্রিয়া একটা ফ্রিল্যান্সিং কোম্পানিতে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষা সম্পন্ন চাকরি করে। আর রুমকি রাত জেগে বাড়িতে বসে পড়াশোনা করে। কিন্তু এখনো পর্যন্ত চন্দ্রা তার চার ননদের এক অদ্ভুত স্বভাবের সঙ্গে অবগত নয় যে তারা রাত্রি 2টোর সময় খাবার খায়। আর বিয়ের পর চন্দ্রা যখন প্রথম দিন রাত্রিবেলা শ্বশুরবাড়িতে ঘুমায় তখন সে রান্নাঘর থেকে আওয়াজ পায়, এই রতন ওঠো না, রান্নাঘরে মনে হচ্ছে চোর এসেছে। আমাদের বিয়ের সব খাবার দাবার রাখা আছে, কোনো চোরের মনে হচ্ছে খিদে পেয়েছে আর সব খাবার খেয়ে চলে যাবে। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, রান্নাঘরে কেমন খুটখাট শব্দ হচ্ছে। আরে ধুত, এখন রাত্রি 2টো বাজে আর আমার ঘুম এভাবে ভাঙিও না। নতুন বিয়ে হয়ে এসেছো, আস্তে আস্তে সব জানতে পারবে। তোমার যদি ইচ্ছে হয় তুমি চোর ধরতে যাও, আমাকে ঘুমাতে দাও। আমাদের বাড়িতে প্রত্যেকদিন রাত্রে 2টোর সময় রান্নাঘরে এরকমই আওয়াজ হয়। ওসব বাদ দাও, তুমি ঘুমিয়ে পড়ো। এই বলে রতন পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। আর চন্দ্রা খুবই চিন্তায় পড়ে। সে ভাবে হয়তো তার শ্বশুরবাড়ি ভুতুড়ে শ্বশুরবাড়ি, কারণ সে কারোর বাড়িতে কোনোদিনও রাত্রি 2টোর সময় রান্নাঘরে এরকম আওয়াজ শোনেনি। ওরে বাবারে, শেষ পর্যন্ত একটা ভুতুড়ি বাড়িতে আমার বিয়ে হলো। এবার আমি কি করব? রাত্রি 2টোর সময় এরকম আওয়াজ শুনে আমার তো ঘুম হবে না। যাই, বরঞ্চ একবার গিয়ে দেখে আসি রান্নাঘরে কি হচ্ছে। এই বলে চন্দ্রা গুটি গুটি পায়ে দরজা খুলে রান্নাঘরের দিকে চলে যায়। আর রান্নাঘরের দৃশ্য দেখে সে ভীষণ পরিমাণে অবাক হয়। সে দেখে যে তার চার ননদ রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রিজ থেকে খাবার বের করে মাইক্রো ওভেনে গরম করছে আর নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করে সেই খাবারগুলো খাচ্ছে। রাত 2টোর সময় এরকম চার ননদকে খাবার খেতে দেখে চন্দ্রা প্রচন্ড পরিমাণে অবাক হয়। কি ব্যাপার, তোমরা চারজন এরকম রাত 2টোর সময় রান্না করে খাবার খাচ্ছ কেন? আমরা যখন রাত্রিবেলা খাবার খাচ্ছিলাম তখন তোমাদের কত করে বললাম যে আমাদের সঙ্গে খাবার খাও, কিন্তু তোমরা তো তখন খেলে না, বললে যে খিদে পাইনি। আর এখন চারজনে মিলে রান্নাঘরে এসে উৎপাত শুরু করেছো। তোমাদের জন্য আমাদের ঘুম নষ্ট হচ্ছে। ঘুম নষ্ট করার কি আছে বৌদি? আমাদের প্রত্যেকদিন রাত 2টোর সময় খিদে পায়, তাই আমরা প্রতিদিনই রাত 2টোর সময় খাবার খাই। যেহেতু এই বাড়িতে তোমার প্রথম দিন, তাই তোমার অসুবিধা হচ্ছে। ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। কি রে তোরা বল, আমি কি কিছু ভুল বলছি? আর তোমাদের বিয়ের মাটন বিরিয়ানিটা যা হয়েছিল না, একেবারেই অসাধারণ। তাই বাসি বিরিয়ানি গরম করে এখন খাচ্ছি। হ্যাঁ বৌদি, আর তুমি হয়তো ভুলে যাচ্ছ আমরা একটা ফ্রিল্যান্সিং কোম্পানিতে জব করি আর সেখানে জবের অনেক প্রেসার। আমাদের এখন ওয়ার্ক ফ্রম হোম চলছে, তাই আমরা সারাদিন কাজে ব্যস্ত থাকি। খাওয়া দাওয়া ঘোরাফেরা করার কোনো সময় পাই না। রাত্রিবেলা একটু ব্রেক পাই বলে 2টোর সময় খাবার খাই। আমাদের প্রত্যেকদিন এভাবে রাত্রিবেলা খাবার খাওয়াই অভ্যাস। এ আবার কেমন পাগলের পরিবার? তোমরা জব করো বলে রাত্রি 2টোর সময় খাবার খাবে? এতে তোমাদের শরীর খারাপ করতে পারে। আর তোমরা এমন করে বলছো পৃথিবীতে যেন আর অন্য কোনো মহিলা জব করে না, তাই তো? এই শোনো, এখন রাত্রি 2টোর সময় আমরা আরাম করে খাবার খাচ্ছি, আমাদেরকে ডিস্টার্ব করো না। আর তোমার এত কথা আমরা শুনবো কেন? আমরা সেলফ ইন্ডিপেন্ডেন্ট, তাই আমরা নিজেরা রোজগার করি আর নিজেদের টাকায় আমরা রাত্রি 2টোর সময় খাবার খাবো নাকি ভোর 4টের সময় খাবার খাবো সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার। আর একটা শব্দ জীবনে শুনেছো, ইংলিশে বলে নাইট আউল, আর আমরা হলাম সেই নাইট আউল, মানে রাত পেঁচা। আমরা দিনের বেলা ঘুমাই, রাত্রিবেলা জেগে থাকি। এমনকি রুমকিও সারাদিন ঘুমায় আর ও রাত্রিবেলা জেগে পড়াশোনা করে, তাই ও আমাদের সঙ্গে রাত্রিবেলা খাবার খায়। চার ননদের এরকম কথা শুনে চন্দ্রা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না, তাই সে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। আর প্রত্যেকদিন রাত্রিবেলা 2টোর সময় চার ননদ রান্নাঘরে চলে যায় আর নিজেরা খাওয়া দাওয়া করে। এর ফলে প্রত্যেকদিন চন্দ্রার রাত্রিবেলা ঘুম ভেঙে যায়, কারণ স্বাভাবিকভাবে রাত্রিবেলা যদি রান্নাঘরে এরকম বাসনপত্রের আওয়াজ হয় তাহলে ঘুম না আসাটাই স্বাভাবিক ব্যাপার। একদিন চার বোন যখন নিজেদের কাজ সম্পন্ন করে রাত্রিবেলা খাবার খেতে যায় তখন তারা ফ্রিজ খুলে দেখে যে সব খাবার শেষ হয়ে গেছে। অন্যদিকে চন্দ্রা মনে মনে ভাবে, তোমরা কি ভেবেছো আমি প্রত্যেকদিন তোমাদের জন্য রান্না করব আর সেই খাবার তোমরা রাত 2টোর সময় গরম করে খাবে? সেটা হবে না। আজকে আমি ইচ্ছা করে ফ্রিজের মধ্যে তোমাদের জন্য খাবার রেখে আসিনি। এবার তোমরা কি খাবে আমি সেটাই দেখব। বাড়িতে নুডলসও শেষ হয়ে গেছে, তাই তোমরা নুডলসও খেতে পারবে না। চন্দ্রা রান্নাঘরের বাইরে লুকিয়ে লুকিয়ে তার চার ননদের মুখ দেখে খুবই মজা পায়। অন্যদিকে তারা চার বোন দুশ্চিন্তায় পড়ে যে সারাদিন কাজকর্ম করার পর এখন তারা রাত্রি 2টোর সময় কি খাবে, কারণ বাড়িতে এখন কোনো খাবার নেই।
আরে তোরা চিন্তা করছিস কেন, আমি আছি তো। তোরা হয়তো ভুলে যাচ্ছিস আমি ফ্রিল্যান্সিং কোম্পানিতে আমাদের সবাইকে রান্না করাও শেখাই, তাই আজকে আমি তোদের জন্য রান্না করব। তবে আমি ভালো করেই জানি বৌদি ইচ্ছা করে আমাদের জন্য খাবার রাখেনি, যাতে আমরা রাত 2টোর সময় খেতে না পারি। সত্যি বলছিস দিদি, তুই আমাদের রান্না করে খাওয়াবি? ঠিক আছে, তাহলে আমরা 3 বোন তোকে হেল্প করব। এই বলে তারা ফ্রিজ থেকে কাঁচা চিকেন বের করে আর সেই চিকেন ধুয়ে পরিষ্কার করে বাটার চিকেন মশলা রান্না করতে শুরু করে। সেই সাথে তারা ময়দা মেখে গরম গরম লুচিও ভেজে নেয়। আর এভাবেই রান্না হয়ে গেলে তারা 4 বোন গরম গরম লুচি এবং বাটার চিকেন মশলা খায়। আর এরকম দৃশ্য দেখে চন্দ্রা প্রচন্ড পরিমাণে অবাক হয় আর সে বুঝতে পারে তার 4 ননদ খুব ভালো মতো রান্না বান্নাও করতে পারে। এই 4 জনের জন্য আমার প্রত্যেক দিন ঘুম নষ্ট হচ্ছে। এরা এখন রাত্রিবেলা গরম গরম লুচি আর চিকেন খাচ্ছে, এদেরকে ভালো মতো মজা দেখাতে হবে। আমি কি করে ঘুমাবো? 1 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের 4 জনের রান্না খাওয়া দেখলে আমার ঘুম হবে কিভাবে? এই বলে চন্দ্রা ঘরে চলে যায় আর ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা সে ঘুম থেকে উঠে দেখে যে তার 4 ননদ রাত্রিবেলা খাবার খাওয়ার পর সমস্ত বাসনপত্র বেসিনে ফেলে রেখেছে। আর এই দেখে চন্দ্রা প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোমরা 4 জনে কি মনে করেছো? হ্যাঁ, যে যার নিজেদের মতো কাজ করবে, সারাদিন ঘরে বসে বসে থাকবে, ঘুমাবে, আর রাত 2টোর সময় তোমরা খাবার খাবে? তোমাদের এটো বাসনপত্রগুলো কে মাজবে? আমি মাজবো? তোমরা যখন নিজেরা রান্না করে খেতে পারো তাহলে বাসনপত্রও মাজতে পারো নিশ্চয়ই। তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে বৌদি, তুমি তো রাত্রিবেলা আমাদের খাওয়ার জন্য কোনো খাবার রাখোনি, তাই শেষ পর্যন্ত আমরা 4 বোনে নিজেরাই রান্না করে খাওয়া দাওয়া করেছি, তাই আমরাও ইচ্ছা করে বাসনপত্র মাজিনি। তুমি আমাদের জন্য যেরকম রান্না বান্না করতে পারবে না, তেমন আমরাও বাসন মাজতে পারবো না। এমন কথা শুনে চন্দ্রার মাথা আরো গরম হয়ে যায় আর সেদিনের পর থেকে সে তার ননদদের জন্য রান্না করাই বন্ধ করে দেয়। আর প্রত্যেকদিন রাত 2টোর সময় তার 4 ননদ রান্নাঘরে গিয়ে রান্না করে এবং নিজেদের মতো খাওয়া দাওয়া করে। আর তারাও বদমাইশি করে ফ্রিজে যা খাবার থাকে সবই খেয়ে নেয়। এমনকি রতন তার বউয়ের জন্য যদি ভালোবেসে চকলেট বা চিপস কিনে নিয়ে আসে, তার 4 ননদ রাত্রিবেলা সেই খাবারগুলোও খেয়ে নেয়। একদিন চন্দ্রার ননদরা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন খাবার খাচ্ছে, এমন সময় রান্নাঘরের জানালায় টোকা পড়ে আর তারা 4 বোনই খুবই ভয় পেয়ে যায়। কি ব্যাপার বলতো, রান্নাঘরের জানালায় কি টোকা মারছে? রাত 2টোর সময় ভূত এলো নাকি? আমি কিন্তু শুনেছি আমাদের এলাকাতে ভূত আছে, আমার খুব ভয় করছে রে। আমি জানালা খুলবো না। শালিনী, তুই খুলে দেখ না কি আছে। বাবা দিদি, তুই তো দেখছি ভীষণ ভীতু। একটা ফ্রিল্যান্সিং কোম্পানিতে আমরা জব করি, কিন্তু তোর ভয় কাটলো না? ঠিক আছে দাঁড়া, আমি জানালা খুলে দেখছি কি ব্যাপার। এই বলে শালিনী রান্নাঘরে জানালা খুলে দেখে যে জানালার বাইরে এক অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে আছে। আর সেই ব্যক্তি অর্থাৎ আকাশের গাড়ি রাস্তার মাঝখানে খারাপ হয়ে গেছে, তাই সে কোথাও যাওয়ার জায়গা না পেয়ে শালিনীদের বাড়িতে আলো জ্বলতে দেখে সেখানেই চলে আসে। এত রাতে আপনার কি চাই? আমাদের বাড়িতে জানালায় টোকা মারছেন কেন? চোর নাকি আপনি? কি উদ্দেশ্যে এসেছেন এখানে? না না ম্যাডাম, সরি, আপনি আমাকে ভুল বুঝবেন না। আসলে আমি বিদেশ থেকে ফিরছি আর এখানে এসে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে আর আমার খিদেও পেয়েছে। আর এই রাত্রে 2টোর সময় কোনো রেস্টুরেন্ট তো খোলাও পাবো না যে সেখানে বসে একটু খাওয়া দাওয়া করবো। আর তাই দেখলাম আপনাদের বাড়ির আলোটাও জ্বলছে আর জানলায় এসে টোকা দিলাম। বাই দ্য ওয়ে, দেখে তো মনে হচ্ছে এটা আপনাদের রান্নাঘর। বাহ, বেশ ভালোই তো গন্ধ আসছে। তা কি রান্না করছেন? ইলিশ মাছ? আকাশের কথা শুনে একে একে 4 বোন জানালা দিয়ে উকি মারে। আর আকাশ যেহেতু দেখতে খুবই হ্যান্ডসাম ছিল, তাই তারা নিজেরাই যেচে পড়ে আকাশের সঙ্গে কথা বলতে শুরু করে। কিন্তু আকাশের পছন্দ হয় শালিনীকে। হ্যাঁ, আমরা ইলিশ মাছের ঝোল রান্না করছি, আপনি জানালার বাইরে দাঁড়ান, রান্না হয়ে গেলে আপনাকে খেতে দেব। আপনাকে দেখে চোর বলে মনে হচ্ছে না, আমরা ভুল ভেবেছি। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা ভুল করছিলেন। আমি ইউনাইটেড কিংডমে একটা প্রাইভেট সেক্টরে জব করি আর এখানে নিজের বোনের বাড়িতে ঘুরতে এসেছি। সুতরাং আমি চোর নই, একজন ভালো মানুষ। কিন্তু আপনাদের দেখে ভালো লাগলো যে আপনারা রাত্রেবেলা 2টোর সময় খাওয়া দাওয়া করেন। অ্যাকচুয়ালি আমিও রাত্রিবেলা আপনাদের মতো খাওয়া দাওয়া করি। এনিওয়ে, ঠিক আছে, আমি অপেক্ষা করছি, আপনারা রান্না বান্না করে নিয়ে আসুন। আকাশের কথা শুনে শালিনী এবং তার বাকি 3 বোন খুবই খুশি হয়। ফলে তারা 4 বোন মিলে তাড়াতাড়ি ইলিশ মাছের ঝোল রান্না করে আর তার সাথে গরম গরম ভাত। সেই গরম গরম খাবার তারা তখনই আকাশকে খেতে দেয় আর আকাশ জানালার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে শুরু করে। অন্যদিকে তারা 4 বোন রান্নাঘরে বসে বসে খেতে থাকে। এমন সময় তারা সবাই মিলে গল্প হাসি ঠাট্টা করে আর তাদের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে চন্দ্রার ঘুম ভেঙে যায়। চন্দ্রা রান্নাঘরে এসে দেখে যে তার 4 ননদ এরকম অচেনা একটা ছেলের সঙ্গে গল্প করছে, কিন্তু চন্দ্রা সেই ছেলেটার মুখ দেখতে পায় না। আর এমন সময় চন্দ্রা তাড়াতাড়ি করে তার স্বামীকে ডেকে নিয়ে আসে। দেখো দেখো, তোমার 4 স্বাধীন চেতা বোনকে তুমি বেশি স্বাধীনতা দিয়েছো, তাই না? আর দেখো,
এরা স্বাধীন চেতার কেমন অপব্যবহার করছে। রাত 2টোর সময় নাকি ওনাদের খিদে পায়। যত সব মিথ্যা কথা। একটা পর অসভ্য ছেলের সঙ্গে গল্প করবে বলে রান্নাঘরে এসে রাত 2টোর সময় খাওয়া দাওয়া করার নাটক করে। অসভ্য মেয়েরা কোথাকার, সবকটা চরিত্রহীন। বৌদি, তুমি মুখ সামনে কথা বলো। তুমি জানো আদৌ ঘটনাটি কি ঘটেছে? না জেনে কেন তুমি আমাদের উপর দোষ দিচ্ছ? উনি একজন অপরিচিত মানুষ। আমাদের জানালার বাইরে দাঁড়িয়ে আমাদেরকে বলেছেন ওনার নাকি খিদে পেয়েছে, তাই আমরা ওনাকে খেতে দিয়েছি। এতে আমাদের চরিত্র খারাপ হয়ে গেল। ফালতু কথা একদম আমাদের নামে বলবে না বৌদি। চন্দ্র এবং রতন কিছুতেই তাদের 4 বোনের কথা মেনে নিতে চায় না। ঠিক এমন সময় আকাশ না পেরিয়ে জানালা দিয়ে উকি মারে, আর সে দেখে যে তার নিজের দিদি চন্দ্রা সেখানে দাঁড়িয়ে। আর চন্দ্রাও তার ভাইকে দেখে চমকে ওঠে। আরে দিদি, এইটা তোর বাড়ি? আমি তোকে বলেছিলাম মনে আছে আমার রাত্রেবেলা ফ্লাইট আছে, আর তুই তো একবারে ভুলেই গেছিস বল। আর তুই এখন কি সব ফালতু কথা বলছিস? এই 4টে মেয়ে তোর ননদ? থ্যাংক গড, আমার ভীষণ খিদে পেয়েছিল। আর ওরা 4 বোন, মানে তোর 4 ননদ আমাকে খাবার দিয়ে আমার প্রাণ বাঁচিয়ে দিয়েছে। ভাই তুই এখানে? আমাকে ক্ষমা করে দে ভাই। আমি তোকে অসভ্য ছেলে, বদমাইশ ছেলে কি না কি বলে ফেলেছি। আমি ইচ্ছে করে বলিনি। কি করব বল? আমার 4 ননদ প্রত্যেক দিন রাত 2টোর সময় খাওয়া দাওয়া করে, আর আমার ঘুম ভেঙে যায়। আজকে যখন আমি দেখলাম ওরা একটা ছেলের সঙ্গে গল্প করছে, তাই আমি ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসব উল্টোপাল্টা কথা বলেছি। আকাশ, আপনি আমাদের বৌদির ভাই? ও আচ্ছা, জেনে ভালো লাগলো। কিন্তু আপনার বোন ভীষণ বদমাইশ। আমরা রাত 2টোর সময় খাওয়া দাওয়া করি বলে আমাদের যখন তখন যা ইচ্ছা কথা বলে। আমাদের কিন্তু মোটেই ভালো লাগে না। তাই আপনার বোনকে বারণ করে দেবেন আমাদের সঙ্গে যাতে খারাপ ব্যবহার না করে। এমন কথা শুনে চন্দ্রা ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়। আর আকাশ যে কদিন তার দিদির শ্বশুর বাড়িতে থাকে, সেও রাত 2টোর সময় চন্দ্রার 4 ননদের সঙ্গে খাবার খায়। এর ফলে চন্দ্রার আর কিছু করার থাকে না। আর আকাশ যখন বিদেশে ফিরে যাবে সেই সময় সবার সামনে সে শালিনীকে বিয়ের প্রস্তাব দেয়। এর ফলে শালিনী সহ তার বাকি 3 বোন প্রচন্ড খুশি হয়। আকাশ শালিনীকে বিয়ে করে বিদেশে চলে যায়। তারপর থেকে 3 বোন আর কোনোদিনও রাত 2টোর সময় খাওয়া দাওয়া করে না। কারণ সত্যিই রাত 2টোর সময় খাওয়া দাওয়া করা শরীরের পক্ষে ক্ষতিকারক। যাতে তাদের শরীর অসুস্থ না হয়, তাই তারা এখন সময় মতো খাওয়া দাওয়া করে। আর এভাবেই তারা তাদের দাদা এবং বৌদির সঙ্গে মিলেমিশে জীবন কাটাতে থাকে। ম্যাডাম, আমাকে 2 প্লেট ম্যাগি দিন, আর আমার ম্যাগিতে একটু ঝাল বেশি করে দেবেন। আমার ঝাল ঝাল ম্যাগি খেতে ভালো লাগে। না না রাজা, বেশি ঝাল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তোমার পেট খারাপ করলে পড়াশোনায় সমস্যা হবে। আর 2 প্লেট ম্যাগি কি করবে তুমি? 2 প্লেট ম্যাগি একাই খাবে? না না ম্যাডাম, 2 প্লেট ম্যাগি আমি একা খাবো না। 1 প্লেট আমি খাবো, আর 1 প্লেট আমার বন্ধু খাবে। আচ্ছা ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি ম্যাগি খেয়ে নাও, তারপর আবার পড়াশোনা করতে হবে তো। আর লিপি, তুমি কিছু বলছো না কেন? এই নাও, তুমি আগে ম্যাগিটা খেয়ে নাও, আর বাড়ি যাওয়ার সময় তোমার মায়ের জন্য ম্যাগি নিয়ে যাবে, কেমন? ম্যাডাম, আপনি খুব ভালো। আপনি আমাকে প্রত্যেক দিন ফ্রিতে ম্যাগি খাওয়ান। শুধু তাই নয়, প্রত্যেক দিন আমার মায়ের জন্য আপনি বাড়িতে ম্যাগি পাঠান। আমরা আপনার মতো একটা ভালো টিচার পেয়েছি বলে এই যাত্রায় আমরা বেঁচে গেছি। তা না হলে আমাদের তো পড়াশোনাই হতো না। আচ্ছা, অনেক গল্প হয়েছে, তাড়াতাড়ি খেয়ে নাও। তোমাদের খাওয়া হয়ে গেলে আমি ঠেলাগাড়ি বন্ধ করে দেব। তারপর তোমাদেরকে পড়িয়ে নিয়ে আমি আবার ম্যাগি বিক্রি শুরু করব। তা না হলে কাস্টমার এসে এখানে ভিড় করবে, আর আমি তোমাদেরকে শান্তি করে পড়াতেও পারবো না। ম্যাডামের কথা শুনে সকল বাচ্চারা তাড়াতাড়ি করে ম্যাগি খেয়ে নেয়। আর কিছুক্ষণের মধ্যেই বাচ্চাদের ম্যাগি খাওয়া হয়ে গেলে বৈশাখী ম্যাডাম বাচ্চাদেরকে পড়াতে শুরু করে। আর সেই সময় সেখানে হরিশ্চন্দ্র বাবু নামে এক ব্যক্তি আসে। হরিশ্চন্দ্র বাবু বৈশাখী ম্যাডামকে দেখে খুবই অবাক হয়। সে কিছুটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরেই বৈশাখী ম্যাডামের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে থাকে। বৈশাখী ম্যাডামকে এরকম স্কুলের বাইরে ঠেলাগাড়ি করে ম্যাগি বিক্রি করতে দেখে, আর বিশেষ করে ম্যাগি বিক্রি করার সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে পড়াতে দেখে সে প্রচন্ড পরিমাণে অবাক হয়। আর সে কিছুতেই ব্যাপারটা সড়গড় করতে পারে না। তাই হরিশ্চন্দ্র বাবু ব্যাপারটা জানার জন্য বৈশাখীর কাছে এসে বলে, এই যে আপনি এটা কি করছেন? আপনি তো বড্ড বেশি চালাক মহিলা। আপনি স্কুলের বাইরে ব্যবসা শুরু করে দিয়েছেন। একদিকে ম্যাগি বিক্রি করছেন, আবার অন্যদিকে ছাত্রছাত্রীদেরকে টিউশন পড়াচ্ছেন। ম্যাগির লোভ দেখিয়ে বাচ্চাদেরকে হাত করছেন, যাতে বাচ্চারা স্কুলে পড়াশোনা না করে আপনার কাছে টিউশন পড়তে আসে, তাই তো? না কাকু, আপনি ভুল বলছেন। ম্যাডাম আমাদেরকে ফ্রিতে পড়ান। উনি আমাদেরকে পড়ানোর বদলে কোনো টাকাই তো নেন না। আর শুধু তাই নয়, উনি আমার মতো অনেক গরিব ছাত্রছাত্রীদের ফ্রিতে ম্যাগি খাওয়ান। আর ম্যাডাম খুব ভালো পড়াতে পারেন। আগে তো ম্যাডাম আমাদের স্কুলেই পড়াতেন, তখন আমাদের কোনো অসুবিধা হতো না। কিন্তু এখন আমাদের স্কুলে নতুন টিচার এসেছে, আর তারপর থেকে আমাদের স্কুলে আর কোনো পড়াশোনা হয় না।
উফ লিপি, তুমি এত বকছো কেন? চুপচাপ তোমাকে যেটা লিখতে দিয়েছি সেটা লেখো। আজকে কিন্তু এই সব কটা প্রশ্নের উত্তর না দেখে লিখতে হবে তোমাদেরকে। আর মাত্র 1 মাস পরেই তোমাদের পরীক্ষা। তোমাদের সবাইকে ভালো রেজাল্ট করতেই হবে। আচ্ছা দাদা, বলছি আমি এখন বাচ্চাদেরকে পড়াচ্ছি, আপনি দয়া করে কিছুক্ষণ পরে আসুন প্লিজ। আমি আপনার ধান্দা ঠিকই বুঝতে পারছি। বাচ্চারা বলছে স্কুলে পড়াশোনা হয় না, তাই ওরা আপনার কাছে পড়তে আসে। আবার কিছু বাচ্চা বলছে আপনি নাকি আগে মধুপুর স্কুলের শিক্ষিকা ছিলেন, তাহলে হঠাৎ করে চাকরি ছেড়ে ম্যাগির ব্যবসা শুরু করলেন কেন? ম্যাগি বিক্রি করেই বুঝি বেশি টাকা ইনকাম করছেন? আর তাছাড়া প্রত্যেকদিন এইরকম অস্বাস্থ্যকর ম্যাগি খাওয়ালে স্কুলের বাচ্চাদের তো শরীর খারাপ করবে, তা নিয়ে কি আপনার কোনো ধারণা আছে? আমার বানানো ম্যাগি খেলে বাচ্চাদের শরীর খারাপ করবে না, কারণ আমি বাচ্চাদেরকে বাজারের প্যাকেট ম্যাগি খাওয়াই না। আমি বাড়িতে নিজে হাতে আটা দিয়ে স্বাস্থ্যকরভাবে ম্যাগি তৈরি করি, আর সেই ম্যাগি আমি বাচ্চাদেরকে সবজি দিয়ে খুব কম তেল মশলা দিয়ে রান্না করে খাওয়াই। আর আপনি যখন আমার ধান্দা বুঝতেই পারছেন না, তাহলে বোঝার চেষ্টা করতে হবে না। আপনি প্লিজ এখান থেকে চলে যান, আমাকে বিরক্ত করবেন না। এই বলে বৈশাখী ম্যাডাম বাচ্চাদেরকে আবার পড়াতে শুরু করে। এর ফলে হরিশ্চন্দ্র বাবুর মনে আরো নানান রকম প্রশ্ন জেগে ওঠে। আসলে হরিশ্চন্দ্র বাবু ছিলেন সেই স্কুলের জেলা শিক্ষা অধিকারী, আর আজকে সে স্কুল পর্যবেক্ষণ করতে এসেছিল, কারণ কিছুদিন আগে সে খবর পেয়েছে মধুপুর স্কুলে ঠিকঠাক পড়াশোনা হচ্ছে না। সেই স্কুলের এরকম অবনতির কারণ অনুসন্ধান করতেই হরিশ্চন্দ্র বাবু আজকে সেখানে উপস্থিত হয়েছে। আর সেখানে এসে বৈশাখী ম্যাডামকে স্কুলের বাইরে ঠেলা গাড়িতে করে ম্যাগি বিক্রি করতে দেখে, সেই সাথে স্কুলের বাচ্চাদেরকে পড়াতে দেখে তার প্রচন্ড পরিমাণে অবাক লাগে। বাচ্চাদের কাছ থেকে এবং বৈশাখী ম্যাডামের কাছ থেকে আশানুরূপ কোনো উত্তর না পাওয়ায় হরিশ্চন্দ্র বাবু স্কুলের মধ্যে ঢুকে স্কুলের দারোয়ানকে নানান রকম প্রশ্ন করতে শুরু করে। না না স্যার, স্কুলের পড়াশোনা বৈশাখী ম্যাডামের জন্য হচ্ছে না তা নয়। স্কুলের বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না, তার পেছনে অন্য কারণ আছে। আর আপনি বৈশাখী ম্যাডামকে ভুল ভাবছেন। উনি তো খুব ভালো মানুষ, উনি আমাদের স্কুলের বাচ্চাদের জন্য অনেক পরিশ্রম করছেন। আসলে আজ থেকে প্রায় 6 মাস আগে। এই বলে স্কুলের দারোয়ান 6 মাস আগের ঘটনা বলতে শুরু করে। বৈশাখী ছিল মধুপুর স্কুলের শিক্ষিকা। বৈশাখীর বাড়িও সেই গ্রামেই ছিল। একজন শিক্ষিকা হিসাবে বৈশাখী একেবারেই আদর্শ ছিল। বাচ্চাদেরকে পড়ানোর পাশাপাশি তাদেরকে বিভিন্ন বিষয়ে জ্ঞান প্রদান করা, সেই সাথে বাচ্চাদের যাতে পড়াশোনাতে কোনো সমস্যা না হয় সব দিকেই বৈশাখী ম্যাডাম ভালো মতো নজর রাখার চেষ্টা করত। আর একদিন যখন বৈশাখী ম্যাডাম বাচ্চাদের ক্লাস নিতে আসে, বাচ্চারা তোমরা তোমাদের হোমওয়ার্ক করে নিয়ে এসেছো তো? কালকে আমি তোমাদেরকে যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম সেই হোমওয়ার্কের খাতাগুলো এখনই আমার টেবিলে জমা করো। রাজা, খাতাগুলো তুলে আমার টেবিলে রাখো। হ্যাঁ ম্যাডাম, আমি আগে থেকেই সবার খাতা তুলে রেখেছি, কিন্তু ম্যাডাম লিপি হোমওয়ার্ক করে নিয়ে আসেনি। আর আপনার ভাই একদম লাস্ট বেঞ্চে গিয়ে বসে আছে, আর ও আজকে অনেক লেট করে স্কুলে এসেছে, আর প্রেয়ারের ক্লাসেও আসেনি। আপনি যখন ক্লাসে এলেন তার 2 মিনিট আগেই ও ক্লাসে ঢুকেছে। এই শুনে বৈশাখী ম্যাডাম লিপির কাছে যায়, আর এর ফলে লিপি খুবই ভয় পেয়ে যায়। কি ব্যাপার লিপি, তুমি হোমওয়ার্ক করনি কেন? বলো, চুপ করে আছো যে? আর তোমার হাতে কি হয়েছে? তুমি হাতে এরকম কাপড় বেঁধে রেখেছো কেন? ম্যাডাম, আজকে আমি হোমওয়ার্ক করতে পারিনি, কারণ আজকে সকালে রুটি বানাতে গিয়ে আমার হাত পুড়ে গেছে ম্যাডাম। বাচ্চা মেয়ে লিপির কথা শুনে বৈশাখী ম্যাডাম খুবই অবাক হয়। তুমি রুটি বানাচ্ছিলে মানে? তোমার বাড়িতে মা বাবা নেই? তুমি এটুকু বয়সে বাড়িতে রান্না করো, কিন্তু কেন? আসলে ম্যাডাম, আমার মা ভীষণ অসুস্থ। আমার মা তো বিছানা থেকে উঠে দাঁড়াতেই পারে না, আর বাবা তো শহরে কাজ করতে গেছে, তাই আমাকেই আমার মায়ের জন্য আর নিজের জন্য রান্না করতে হয়। সকালে মাকে খেতে দেব বলে আর স্কুলে টিফিন আনবো বলে আমি রুটি বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু হাত পুড়ে গেছে বলে আজকে আমি রুটি বানাতেই পারলাম না। তাহলে তো তুমি টিফিনও নিয়ে আসতে পারোনি। তুমি কি খাবে সারাদিন? না খেয়ে থাকবে? এরকম না খেয়ে থাকলে তো পড়াশোনাতে তোমার মন বসবে না, কোনো পড়াই তোমার মাথায় ঢুকবে না। তুমি এক কাজ করো, এই নাও, এই 20 টাকা রাখো, টিফিনের সময় কিছু একটা কিনে খেয়ে নেবে, কেমন? কিন্তু ম্যাডাম, আমাদের স্কুলের সামনে তো কোনো দোকান বাজার কিছুই নেই। আমাকে কিছু কিনতে হলে তো অনেকটা দূরে হেঁটে যেতে হবে, আর অত দূরে হেঁটে যেতে যেতে ততক্ষণে তো স্কুলও ছুটি হয়ে যাবে ম্যাডাম। আসলে মধুপুর গ্রামটা ভীষণ পরিমাণে অনুন্নত ছিল, আর সেই গ্রামের মধ্যে দোকান বাজার বলতে কিছুই ছিল না। তাই গ্রামের লোকেরা সকলেই 5 কিলোমিটার দূরের বাজারে গিয়ে প্রয়োজনীয় সমস্ত জিনিস কিনে নিয়ে আসতো। আর মধুপুর গ্রামের সেই স্কুলের সামনেও কোনো রকম দোকান বাজার ছিল না। তাই বৈশাখী ম্যাডাম কি করবে ভেবে না পেয়ে নিজের টিফিন বাক্স লিপিকে দিয়ে বলে,
এই নাও লিপি, তুমি তাহলে টিফিন পিরিয়ডে আমার খাবার খেয়ে নেবে। এই টিফিনে ম্যাগি আছে। আমি এই ম্যাগি বাড়িতে আটা দিয়ে নিজের হাতে তৈরি করেছি। এই ম্যাগি খেলে তোমার শরীরে কোনো ক্ষতি হবে না। তবে হ্যাঁ, ম্যাগি খাওয়া হয়ে গেলে আমাকে কিন্তু আমার টিফিনটা ফিরিয়ে দিও, কেমন? নাও, এটা রাখো। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব ভালো ম্যাডাম, আপনি খুব ভালো। আমি এবার মন দিয়ে পড়াশোনা করব আর প্রত্যেকদিন হোমওয়ার্ক করে নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি। হ্যাঁ, একদম একদম, পড়াশোনা তো করতেই হবে তোমাদেরকে, তবেই তো তোমাদের উন্নতি ঘটবে আর এই গ্রামেরও উন্নতি হবে। আর শোনো লিপি, আমি কাল থেকে তোমার মায়ের জন্য বাড়ি থেকে ম্যাগি বানিয়ে নিয়ে আসবো। তুমি বাড়ি যাওয়ার সময় তোমার মায়ের জন্য ম্যাগি নিয়ে যাবে। আমি যেহেতু ব্যস্ত থাকি, সেই জন্য ম্যাগি ছাড়া তাড়াতাড়ি করে অন্য কোনো খাবার রান্না করতে পারবো না। এমন সময় সেখানে স্কুলের দারোয়ান এসে বৈশাখী ম্যাডামকে বলে, ম্যাডাম, প্রিন্সিপাল স্যার আপনাকে ডেকেছেন। উনি বলেছেন ভীষণ আর্জেন্ট কাজ আছে, তাই এখনই আপনাকে যেতে হবে। আমি তো এইমাত্র ক্লাস নিতে এলাম আর এখনো পর্যন্ত আমি বাচ্চাদেরকে পড়ানো শুরু করিনি। এখন প্রিন্সিপাল স্যারের কাছে গেলে আমার শুধু শুধু সময় নষ্ট হবে আর ক্লাসটাও মিস হবে। তাই আমার ক্লাস নেওয়া হয়ে গেলে আমি স্যারের কাছে যাব। এই বলে ম্যাডাম বাচ্চাদেরকে পড়াতে শুরু করে আর বাচ্চাদের ভালো মতো ক্লাস নেওয়ার পর তবেই সে প্রিন্সিপাল স্যারের কাছে চলে যায়। কিন্তু প্রিন্সিপাল স্যার বৈশাখী ম্যাডামকে দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোমাকে আমি কখন ডেকেছি আর তুমি এখন আসছো? তোমার মধ্যে তো ভয় ডর বলে কোনো জিনিস নেই দেখছি। তুমি নিজেকে কি মনে করো? দেখো, এখনো সময় আছে। তুমি ভালোই ভালো স্কুল থেকে ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে চলে যাও। এতে কিন্তু তোমারই মঙ্গল হবে, তা নাহলে কিন্তু এর ফল ভালো হবে না বলে দিলাম। দেখুন স্যার, আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি এই স্কুলকে ছেড়ে স্কুলের বাচ্চাদেরকে ছেড়ে কোথাও যাব না। আর আপনি যখন আপনার আত্মীয়কে স্কুলের শিক্ষিকা হিসেবে নিয়োগ করতেই চান, তাহলে যদি পারেন অন্য কোনো পন্থা গ্রহণ করুন, কিন্তু আমাকে এই স্কুল থেকে তাড়ানোর কথা ভাববেনও না। আমি কোথাও যাব না। এই বলে বৈশাখী ম্যাডাম সেখান থেকে চলে যায় আর স্কুলের প্রিন্সিপাল স্যার বৈশাখী ম্যাডামের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। এই মহিলা নিজেকে বড্ড বেশি চালাক মনে করেছে, তাই তো? আমিও কম না। কিভাবে স্কুল থেকে ওকে ধাক্কা দিয়ে বের করে দিতে হয় তা আমার ভাবাই আছে। বৈশাখীকে স্কুল থেকে তাড়িয়ে আমার বৌমাকে আমি স্কুলের টিচার হিসেবে নিয়োগ করব। এভাবেই বৈশাখী ম্যাডামকে স্কুল থেকে তাড়ানোর জন্য প্রিন্সিপাল স্যার এক খুবই জঘন্য প্ল্যান করে বসে। ওই গ্রামের 2-4 জন মহিলা এবং পুরুষকে টাকা লোভ দেখিয়ে সে নিজের ষড়যন্ত্রে তাদেরকেও সামিল করে। আমাদের স্কুলে যে কটা কম্পিউটার আছে সেগুলো স্কুল থেকে নিয়ে গিয়ে বৈশাখের ঘরে রেখে দেবে। আর আমি যখন সবাইকে সঙ্গে করে নিয়ে বৈশাখের বাড়িতে যাব ওর বাড়ি সার্চ করতে, তখন তোমরা বৈশাখের বিরুদ্ধে সাক্ষী দেবে। কি বলবে, মনে আছে তো? হ্যাঁ স্যার, মনে আছে। বলবো যে আমরা নিজের চোখে ম্যাডামকে কম্পিউটার চুরি করে বাড়িতে নিয়ে যেতে দেখেছি। আপনি চিন্তা করবেন না, আপনার কাজ হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে থাকুন। এভাবেই খুবই বড়সড় ষড়যন্ত্র করে প্রিন্সিপাল স্যার বৈশাখীকে দোষী প্রমাণ করে আর তাকে চুরির অপবাদ দিয়ে স্কুল থেকে বিতাড়িত করে। কিন্তু বৈশাখী ম্যাডাম এবার কি করবে কিছুই বুঝে উঠতে পারে না, কারণ স্কুলে শিক্ষকতার চাকরি করেই এতদিন পর্যন্ত বৈশাখী ম্যাডামের সংসার চলতো। কিন্তু এখন যেহেতু সে চাকরিটা হারিয়ে ফেলে, তাই সে বড়সড় বিপদের সম্মুখীন হয়। কিভাবে সে তার পরিবারকে সামলাবে তাই নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। সেই সাথে স্কুলের বাচ্চাদেরকে নিয়েও বৈশাখী ম্যাডাম খুবই চিন্তায় থাকে, কারণ সেই স্কুলে ছাত্রছাত্রীদের সে খুবই ভালোবাসে। তাই সমস্ত দিক চিন্তা ভাবনা করার পর বৈশাখী ম্যাডাম স্কুলের বাইরেই ঠেলাগাড়ি নিয়ে ম্যাগি বিক্রি করতে শুরু করে, কারণ স্কুলের বাইরে কোনো দোকানপাট না থাকায় অনেক বাচ্চাকে স্কুলে এসে না খেয়ে থাকতে হয়। আর সেই সাথে গ্রামের লোকেরাও চাইলে যখন তখন কিছু কিনে খেতে পারে না। তাই বৈশাখী ম্যাডাম বাড়িতেই স্বাস্থ্যকর ভাবে ম্যাগি বানিয়ে স্কুলের সামনে ম্যাগি বিক্রি করতে শুরু করে। ম্যাডাম, আপনি খুব ভালো করেছেন, আমাদের স্কুলের সামনে ম্যাগি বিক্রি করতে এসেছেন। জানেন ম্যাডাম, আমাদের যে নতুন টিচারটা এসেছে আমাদেরকে একদমই পড়ায় না। আমাদের ক্লাসে এসে সব সময় বসে থাকি, গল্প করি, আর বেশিরভাগ দিন স্কুলেও আসে না। তাই আমরা একদমই ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারছি না। 1 মাস পরেই তো আমাদের পরীক্ষা। আপনি কি আমাদেরকে আবার আগের মতো পড়াবেন ম্যাডাম? এই শুনে বৈশাখী প্রচন্ড পরিমাণে খুশি হয়। হ্যাঁ নিশ্চয়ই, আমাকে স্কুল থেকে বিতাড়িত করা হয়েছে, তাতে কি হয়েছে? আমি আবার তোমাদেরকে শিক্ষা দান করার সুযোগ পাবো, এর চেয়ে আনন্দের বিষয়ের কি হতে পারে? তোমরা যখনই সময় পাবে আমার কাছে পড়তে চলে আসবে, আর তোমাদের কোনো চিন্তা নেই, আমি তোমাদের পাশে আছি। তোমরা সবাই ভালো রেজাল্ট করবে। স্কুলের দারোয়ানের মুখে বৈশাখী ম্যাডামের ব্যাপারে সমস্ত কিছু জানার পর হরিচন্দ্র বাবু প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর তখনই সেই স্কুলের প্রিন্সিপালকে আর তার বৌমা অর্থাৎ সেই স্কুলের নতুন শিক্ষিকাকে সাসপেন্ড করে। শুধু তাই নয়, বৈশাখী ম্যাডামের কাছে গিয়ে হরিচন্দ্র বাবু বলে, আপনার মতো শিক্ষিকা যদি প্রত্যেকটা স্কুলে থাকে তাহলে বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে আর কারো কোনো চিন্তা থাকবে না। আমি হলাম এই স্কুলের জেলা শিক্ষিকা অধিকারী, আজ থেকে আমি স্কুলের প্রিন্সিপাল। আমার মতে আপনার মতো দায়িত্ববান, আপনার মতো জ্ঞানী একজন শিক্ষিকা খুব সহজে স্কুল চালনা করতে পারবে। এই
শুনে বৈশাখী ম্যাডাম খুবই খুশি হয়। সেদিন থেকে বৈশাখী ম্যাডাম স্কুলের প্রিন্সিপাল হিসেবে নিয়োগ করে আর নতুন করে স্কুলের অনেক কিছু সংস্কার করে। সেই সাথে স্কুলে একটা ক্যান্টিনের ব্যবস্থা করে আর সেই ক্যান্টিনে খুবই স্বাস্থ্যকরভাবে ম্যাগি তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ানো হয়, যার ফলে অনেক গরিব ছাত্রছাত্রীরা উপকৃত হয়।